অজ্ঞান হয়ে পড়ার পর কি হয়েছে সেটা জানি না। যখন আমার জ্ঞান ফিরেছে তখন দাদির রুমে ছিলাম। বাড়ি ভর্তি মানুষের চিৎকার চেঁচামেচি। আমার জ্ঞান ফেরার পর দাদিকে জিজ্ঞেস করলাম রিমন কই। দাদি বলল তুই চুপচাপ থাক, বাইরে পুলিশ রিমনকে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম কার রক্ত বের হয়েছে। দাদি বলল তুই কিছু দেখোস নাই। আমি বললাম না, রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দাদি বলল পাগলটা নিচে এসে ওর খালতো ভাইকে বোর্ডে দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। দাদি আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সব সত্যিটা বললাম যে রিমনের খালতো ভাই কি করেছে। আমার জামা কাপড় দেখালাম ছেঁড়া। দাদি আমার মুখে হাত তালে দিয়ে বলল এসব এখন বলিস না, পুলিশ আসলে বলবি তুই কিছু জানিস না, শুধু রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছিস, তারপর আর কিছুই জানা নেই। একটু পর পুলিশ রুমে আসলো, সাথে অনেক লোকজন। পুলিশ সবাইকে বাইরে চলে যেতে বললো, ওনারা আবার জবানবন্দি নিবে। আমাকে জিজ্ঞেস করলো আমি কি দেখেছি, কেমনে কি হয়েছে। আমি বললাম তেমন কিছু দেখিনি, শুধু শব্দ শুনে বাইরে এসে দেখি রক্ত, তারপর অজ্ঞান হয়ে গেছি। তারা জানতে চাইলো রিমনের রুমের দরজা কে খুলে দিছে। তখন আমি বললাম প্রতিদিন ওনার রুমে যাই পরিষ্কার করার জন্য, প্রতিদিনের মতো আজকেও গেছি। তখন রাব্বি ভাইয়া বাসায় আসে। রাব্বি রিমনের খালতো ভাই। সে বাসায় এসে আমাকে ডাকাডাকি শুরু করে। আমি রুমের কাজ রেখে নিজে চলে আসি তাড়াতাড়ি, দেরি হলে উনি বকাবকি করে। তারপর পুলিশ জিজ্ঞেস করলো তখন দরজায় তালা লাগাননি কেন। তারপর দাদি বললো আমি বলেছিলাম আজকে তালা খুলে দিতে, বাসায় কেউ নেই তাই, ওর পরিস্থিতি বোঝার জন্য। কিন্তু ওই ছেলে আমাদের সাথে থেকে একা বাড়ি চলে আসলো, আমাদেরকে কিছু না বলে। সেটা তো আমরা কেউ জানতাম না। তখন পুলিশ বললো আপনাদের ভুলের জন্য একটা মানুষের জীবন চলে গেছে, ওনার মানসিক সমস্যা আছে, তাইলে তাকে সেফ রাখবেন না। রাব্বির মা বলল সব মিথ্যে কথা, সে পাগল না, 1.5 মাস আগে ও ভালো হয়ে গেছে, ডাক্তার বলেছে। এই মেয়ে আর ছেলে মিলে আমার ছেলেকে মেরে ফেলেছে। তখন একটা পুলিশ বলল 1.5 মাস আগে ডাক্তার তাকে সুস্থ বললে এতদিন ওকে বন্দি করে রাখলো কেন। তখন দাদি রিমনের খালাকে বলল এখন জবাব দে। তখন কোনো কথা না বলে পুলিশ বলল সে পাগল না, ভালো ডাক্তার চেক আপ করে জানা যাবে। আপাতত আমরা আসামিকে নিয়ে গেলাম, আপনারা থানায় এসে মামলা করে যান। যদি এখানে মেয়ের দোষ থাকে তাহলে মেয়ের নামেও মামলা করতে পারেন। রিমনের খালা বলল আমি সবার নামে মামলা করব। তখন দাদি পুলিশকে বলল সে আমার নামেও মামলা করবে বলেছে, তার মানে সবার মধ্যে আমিও পড়ি। যেহেতু আমি দরজা খুলে দিছি বলছি, তাইলে আমাকে আর মেয়েটাকে একসাথে নিয়ে যান। পুলিশ বলল দেখেন এটা হত্যা মামলা, যারা আসামি করা হবে তারাই ধরা হবে। আপাতত ওই রুম সিল করে দিলাম, আপনারা বাড়িতে থাকবেন, বাড়ি থেকে কেউ যাবেন না। তখন দাদি বলল একটা সমাধান দিয়ে যান, বাদী আর বিবাদী একসাথে থাকতে পারে না, ওরা এই বাড়ির মেহমান, এটা আমার ছেলের বাড়ি, মানে আমার বাড়ি, ওনাদের এই বাড়ি থেকে চলে যেতে বলেন। আমাদের এই বাড়িতে ওনারা থাকলে নিজেকে আর সেফ মনে করি না। এই কথা বলার পর তারা পুলিশের সাথে সাথে বের হয়ে চলে গেছে। দাদি রিমনের বাবার সাথে কথা বলছে, ওনারা নাকি বাসায় আসবে। 4 দিন পর ওনারা এসেছে। এর মধ্যে রিমনের খালা মামলা করে দিছে। আমাদের সবার নামে রিমনের বাবা বাড়িতে এসে রিমনের খালার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তারা সমাধানে যেতে চায় না। রিমনের বাবা বাড়িতে এসে অনেক রাগারাগি করেছে, আমাকেও বকেছে কেন দরজা খুলে দিছি। ওনাকে নাকি কেউ শান্তিতে থাকতে দেখতে পাচ্ছে না। ওর মা তো মরে গিয়ে বেঁচে গেছে, আমারে জ্বালিয়ে মারার জন্য আরেকজনকে রেখে গেছে। এই প্রথম শুনলাম রিমনের মা নেই। তাহলে যাকে এখন বিয়ে করেছে সে তার আসল মা না। অনেক বকাবকি করে রিমনের বাবা ম্যাডামকে বলল তোমার বলকে আসতে বলো, আমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দিতে চাইছে, তার জন্য তুমি আমাদের 6 নাম্বার সেক্টরে বাড়ি লিখে দিবা বলছো না, ওনাকে আসতে বলো, ওই বাড়ি লিখে দিয়ে দিব। মামলা তুলে নিতে বলো, রাজি হলে কালকেই সবকিছু কমপ্লিট করে চলে যাব। ম্যাডাম বলল আপু আসবে না, আমাকে যেতে বলেছে। ইমনের আব্বু বলল চলো আমিও যাব। তারা সবাই গেছে ওই বাসায়। দাদি আমাকে বলল তোর জন্য আজকে এই অবস্থা, এখন নাকি বাড়ি লিখে দিবে শুধু আমাদের জন্য, যাতে মামলা তুলে নেয়। তারপর কি হয় কে জানে। এখন যা তুই রান্না কর। রাতে তারা রিমনের খালার বাসা থেকে আসলো। রিমনের খালাকে নাকি রাজি করিয়েছে, বাড়ি লিখে দিলে মামলা তুলে নিবে। এখন রিমনের দাদির পারমিশন নিতে আসলো। দাদি রিমনের বাবাকে বলল তোর যা ভালো মনে হয় তাই কর, তবে যা করবি চিন্তা ভাবনা করে করতে হবে। সবার মতামতের সিদ্ধান্ত নিল 2 দিন পর জায়গা লিখে দিবে আর তারা মামলা তুলে নিবে। কিন্তু রিমনকে বাড়িতে আনবে না, তারে পাগলা গারোতে রেখে দিবে আর বাড়ির সবাইকে নিয়ে আমেরিকায় চলে যাবে। এই বাড়ির সহ আরো 2টা বাড়ি ভাড়া দিয়ে দিবে। তখন দাদি রিমনের বাবাকে বলল এরে কি করবি, আমার কথা জিজ্ঞেস করলো। তখন ম্যাডাম বলল ওরে আমরা আমাদের সাথে নিয়ে যাব। দাদি বলল ওর পাসপোর্ট নাই আর পাসপোর্ট বাড়াতে দেরি হবে, তার চেয়েও ভালো তোরা যা, আমরা কয়েক মাস পরে আসবনি। কিন্তু রিমনের বাবা রাজি হলো না, বলে আমরা নাকি আবার বাড়িতে অঘটন ঘটিয়ে ফেলবো। দাদি বুঝতে পারছে তার ছেলেকে বলে কোনো লাভ নেই, তাই ম্যাডামের কাছে বলল এখন যদি আমরা সবাই চলে যাই বাড়ি কে দেখবে, তাছাড়া আমার বয়স হয়েছে, এই বাড়িতে তোমার শ্বশুরের স্মৃতি, আমি দূরে গিয়ে কেমনে থাকবো। আর সামনে 9-এ উঠবে, এখান থেকে যদি ওই লেখাপড়া করে তাহলে এসএসসি পরীক্ষার পর ওইখানে গিয়ে ভালো কোনো কলেজে ভর্তি হলে ভালো হবে। তুমি যদি ওরা একটু বুঝিয়ে বলো তাহলে ভালো হয়। ম্যাডামের কথায় রিমনের আব্বু রাজি হলো। তারা রিমনের খালার সাথে মামলা মীমাংসা করে চলে গেছে। যাওয়ার সময় বাড়িতে 2 জন দারোয়ান রেখে গেছে। মেইন গেটে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে আমার জন্য নতুন ফোন কিনে আনছে। সেই ফোনে ক্যামেরা সেট আপ করে দিয়েছে আর দাদির রুমে টিভির মধ্যে ক্যামেরা সেট আপ করে দিয়েছে যাতে ঘরে বসে বাইরে সবকিছু দেখতে পারে। ওনারা চলে যাওয়ার পর আগের মতো সবকিছু চলতে লাগলো। স্কুলে যাওয়ার সময় একজন গার্ড আমার সাথে যায়, আবার আসার সময় নিয়ে আসে আমাকে।
একা বাইরে যেতে দেয় না। সবকিছু আগের মতো হলেও সেই অভ্যাস পরিবর্তন হয়নি। স্কুল থেকে এসে উপর রুমে গিয়ে রিমনকে দেখতে যাওয়ার অভ্যাস এখনো আছে, কিন্তু যার জন্য যেতাম সে নেই। রিমনের বিষয় নিয়ে এখন কোনো কথাই বলতে পারছি না দাদির সাথে। এখন এসব নিয়ে মুখ খুললে দাদি রাগ করবে। এমনিতে আমার জন্য সব হয়েছে, এমন ঘটনার জন্য আমি এখনো ঘুমাতে পারি না। ওই দিন আমার চিৎকার রিমনের কান পর্যন্ত চলে গিয়েছিল। সে যদি পাগল হয় তাহলে কেমনে বুঝলো আমার ক্ষতি করার চেষ্টা করেছিল? এসব তো তার বোঝার কথা না। রিমন 100% সুস্থ। আমি লাস্টে বার ওকে যখন পানি খাওয়ালাম, সে পাগল হলে বসে পানি খাইতো না। এইভাবেই রিমনের স্মৃতি নিয়ে এই বাড়িতে থাকতে লাগলাম। মাসের পর মাস চলে যাচ্ছে, কে একবারের জন্য রিমনের খোঁজ নেওয়ার কথা বলে না। রিমনের আব্বু এখন আগের চাইতে বেশি গার্ড করে। আমাদেরকে আগের মাসে একবারও ফোন দিত না, এখন 2-3 বার করে ফোন দেয়। আমি রিমনের আব্বুর সাথে কথা বলতে ভয় পাই। কিছুদিন আগে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো জানার জন্য দাদিরে দিয়ে ফোন দিলাম। ওই দিন শুধু একটু ভালো করে কথা বলেছে। আমাকে জিজ্ঞেস করলো সায়েন্স নিলে ভালো হবে, তুমি সায়েন্স নিয়ে পড়ো। আমি বললাম ঠিক আছে। তার মধ্যে দাদি ফোন হাতে নিয়ে বলল, ওর জন্য একটা টিচার রাখলে কেমন হয়? তখন ধমক মারছে দাদিকে, ওর টিচার লাগবে, আমি কি এখান থেকে সেটাই ব্যবস্থা করে দিব নাকি? ওর যা লাগে তোমরা তো আছো। দাদি বলল আচ্ছা, রেখে দে ফোন। সবসময় মাথা গরম হয়ে থাকে। কথা বলা শেষ করে আমাকে বলল, তোর স্যারের সাথে কথা বল, কেমনি কি করতে হবে। লেখাপড়া ভালো না হলে তোর ওই জায়গাও নাই, আমার এই জায়গাও নাই বাড়িতে। আমি বললাম ঠিক আছে, তোমাকে যেতে হবে স্কুলে স্যারের সাথে কথা বলতে। দাদি রাজি হলো, বলল কাল যাবে। রাতে খাবার খেয়ে ফোন নিলাম হাতে। যখন মন চায় একটা করে সেলফি তুলে রাখি। ভাবতে লাগলাম ফোনটা আগে থাকলে কত না ভালো হতো। রিমনে একটা ছবি তুলে রাখতাম। ওর কোনো ছবি নাই, শুধু মনের মধ্যে ওর ছবি আঁকা। সে কেমন আছে, কি করছে কিছুই জানি না। যতবারই দাদিকে রিমনের কথা জিজ্ঞেস করবো ততবারই ভয় বলতে পারিনি। ভাবছি কিছুদিন পর জিজ্ঞেস করব। একদিন সুযোগ বুঝে দাদিকে বললাম, ওই দিন রিমন ভাইয়ের কথা শুনলাম, ওনার নাকি মা নেই। তাহলে ম্যাডাম কি রিমন ভাইয়ের আসল মা না? দাদি বলল না, রিমনের মা মারা গেছে, তারপরেই সে পাগল হয়ে গেছে। আমি দাদিকে বললাম সবকিছু বলো আমাকে, কেমনি কি হয়েছে? দাদি বলল কি আর শুনবি, সব দোষ আমার পোলার। প্রথম বিয়ে করে একটা পোলা হয়েছে, তারপর আবার বিয়ে করেছে। কেমনে বিয়ে করেছে না করেছে এই বিষয়ে আমরা কেউ জানি না। যারা রিমনের খারাপ ভাবছিলাম সে আসলে আমাদের যে ব্যবসা ছিল তার ম্যানেজার ছিল। তবে একটু শুনেছিলাম ওই মহিলার সাথে আমার পোলার কিছু একটা ছিল। তখন ওই মহিলার জামাইও ছিল। কোনো এক সময় নাকি ওদের দুজনকে এক রুমে পাইছিল তার জামাই। এটা নিয়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এতদিনে কি কোনোদিন ওই মহিলার জামাইকে দেখছস? আমি বললাম না। দাদি বলল জামাই ছাইরা দিছে, তারপর কেমনে জানি ওর বোনের সাথে আমার পোলারে বিয়ে দিছে। আমরা কেউ জানতাম না। তার বোনকে আমার পোলার কাছে দিয়ে ওই মহিলা ব্যবসার সবকিছু দেখতো। তখন তার দাদাও ছিল। তার দাদা আমেরিকাতে ব্যবসার পার্টনার ছিল। বর্তমান যেটা রিমনের বাবা এখন দেখে, ওই মহিলার বোনের সাথে বিয়ে দিয়ে আমার পোলার থেকে অনেক টাকা নিছে, কিন্তু ওর বোনটা ভালো। এখন যেটা ম্যাডাম, সে সবকিছু বুঝতে পেরে টাকার হিসাব নিত। রিমনের বাবার থেকে যখন বুঝতে পারছে তার বোন টাকা আত্মসাৎ করেছে, এটা নিয়ে তাদের সাথে একটা ঝামেলা শুরু হয়। তারপর থেকে আলাদা হয়ে যায় তারা। এই সবকিছু রিমনের মা জানতো না। এতদিন হলো বিয়ে করেছে, একটা মেয়েও আছে। সবকিছু গোপন রাখা ছিল, কিন্তু রিমনের মায়ের সন্দেহ হয়েছিল, তাই সবকিছু খোঁজ খবর নিতে লাগলো। অবশেষে জানতে পারলো রিমনের বাবা আরেকটা বিয়ে করেছে, তার ঘরে একটা মেয়েও আছে। এসব দেখে রিমনের মা কষ্ট সহ্য করতে না পেরে রিমনের সামনে নিজের জীবন শেষ করে দেয়। এই দৃশ্য নিজের চোখে দেখার পর রিমন মানসিক সমস্যায় ভুগছে। রিমন এখনো তার বাবা আর ম্যাডামকে দেখলেই মারতে আসে, কারণ ও জানে ওর মা ওদের জন্য মারা গেছে। এই সুযোগে আবার ওই মহিলা এই বাড়িতে ঢুকেছে।